তার মানে কি 5 আগস্টে মানে সেনা বিদ্রোহ যেতে পারতো 100 বার। এখানে কোনো সন্দেহ আছে? এই তিনজন মিলে ঠেকায় পড়ছিল কেন? অনেকেই জানে না, এখন তারা তো আর আত্মপ্রকাশ করে নাই, কিন্তু 3 তারিখ থেকে অনেক অফিসার আর্মি নেভি এয়ারফোর্স, অনেক সৈনিক আর্মি নেভি এয়ারফোর্স, এরা অলরেডি সিভিল ড্রেসে রাস্তায় ছিল। আপনাকে বরখাস্ত করা হয়েছে, এটা শুনলাম আমরা যে 5 আগস্টের পরবর্তী সময়। আসলে কেন বরখাস্ত করা হয়েছে বা কোনো কারণ জানতে পেরেছেন কিনা, বা আপনি কি করেছেন? হ্যাঁ, বেসিক্যালি হলো বরখাস্ত করা হয়েছে 5 আগস্টের পরবর্তী সময়, এবং পরবর্তী সময় মানে অনেক পরে, 10 মাস পর। কারণ আমাকে মানে আমাকে 7 আগস্টে অ্যারেস্ট করা হয়েছিল। তো 7 আগস্টে অ্যারেস্ট করার পরে প্রায় 45 দিনের মতো 20 সেপ্টেম্বর পর্যন্ত আমি হলো অ্যারেস্টেড ছিলাম এই যে 300 ফিটের একটা বেজে। তারপরে ওখান থেকে ছাড়া পেয়ে আমাকে কাপ্তাই বেজে পাঠিয়ে দেওয়া হয় একদিনের মধ্যেই, মানে জাস্ট ইমিডিয়েট। এবং কাপ্তাই বেজে যাওয়ার পর বিভিন্নভাবে আমাকে সার্ভেলেন্সের মধ্যে রাখা হয়, মানে নট লাইক আমি বন্দি ছিলাম, অফিস করতাম, সবই করতাম, বাট জানতাম যে পিছে পিছে আপনার ইন্টেলিজেন্সের লোকরা খুব তৎপর। তো এরপরে হলো আমার ইন্টারনেট অ্যাক্টিভিটি নিয়ে প্রবলেম, আমি ছবি দিলে প্রবলেম, আমি কোনো স্ট্যাটাস দিলে প্রবলেম। পৃথিবীর সব অফিসাররা নানান ধরনের ছবি ভিডিও সবই তো দেখেন, আপনি অনলাইনে গেলেই দেখতে পারবেন যে তারা হলো নিজেদের ফ্যামিলির ছবি দিচ্ছে, নিজের ছবি দিচ্ছে, অনেকে আবার পলিটিক্যাল কথাও বলে, কিন্তু কারো কিছুতে কিছু প্রবলেম হয় না, বাট আমি বললেই প্রবলেম। কেন? এইটাই কারণ যে যেহেতু আমি 5 আগস্ট একজন পাবলিকলি এসে পুরা সিস্টেমের এগেনস্টে কথা বলে ফেলেছি, এবং রানিং গভর্নমেন্ট, আমি যখন কথা বলছি তখনও তো হাসিনার গভর্নমেন্ট রানিং গভর্নমেন্ট, সো আমি তো ইন্ডিভিজুয়ালি কাজটা করেছি। তো এটা একটা ইফেক্ট ফেলে গিয়েছে যে এরকম সাহস আরেকজনকে করতে দেওয়া যাবে না। এই সাহস যদি আরেকজন করে তাহলে তো আমার বিশ্বাস যে কিছু ক্ষেত্রে এটা রং প্র্যাকটিস হবে, আবার কিছু ক্ষেত্রে যখন এরকম হাসিনার মতো স্বৈরাচারী এসে বসবে তখন এটা প্রয়োজন। এবং স্বৈরাচারী না, ভিতরে আরও অনেক ইস্যুস আছে এই ক্ষেত্রে। যেমন ইউএসএতে হুইসেল ব্লোয়ার্স অ্যাক্ট আছে, যে কখনো সিস্টেম্যাটিক প্রবলেমের জন্য ভিতরের লোক যদি দেশের স্বার্থে ভালো কথা বলে সেই ক্ষেত্রে কিন্তু সেটাকে ভালো করে দেখা হয়। সো ওই সেন্সে আমি বলবো যে এটা প্রয়োজন। তখনই আস্তে আস্তে আমরা চেক অ্যান্ড ব্যালেন্সেস থাকবে যে আচ্ছা দিস ইজ রাইট, দিস ইজ রং, সিস্টেমের প্রবলেম কি, সিস্টেমের ওয়ে টু রিকভার কি। তো ওই ওয়ে টু রিকভারের রাস্তা হয়তো অনেকেই চান না, সেই জন্য আমার মতো ব্যক্তি যে হলো ওপেনলি কথা বলে তাদেরকে কি বলবো কুণ্ঠাসা করা হয়, অ্যান্ড দেন আটকায় ফেলা হয়। না, কথা বলেছেন কি, মানে আসলে ব্যাপারটা আসলে কি, মানে কুই কথার কারণে মনে হচ্ছে যে এটা সিস্টেমের বিরুদ্ধে বলা হচ্ছে? আচ্ছা, পুরাটাই তো, যে ফর এক্সাম্পল আমি আমার স্পিচের মধ্যে বলেছিলাম যে হাসিনার সরকার এখন যেতেই হবে। তারপর তাদের ছাত্রলীগ বলছি আমি, মানে ছাত্রলীগই, ওদেরকে আমি বলছি লীগ। তারপর তাদের যেতে হবে। তারপর আমি বলেছি যে ডিফেন্সের মধ্যে আমরা বসে কি লেডিস ক্লাব করার জন্য বসে থাকি, নাকি পুতুল সেজে কোনো সরকারের সাথে সে যা বলবো, উঠতে বললে উঠবো, বসতে বললে বসবো, এই জন্য কি আমরা আছি? বা আমাদেরকে মানুষ খুন করতে বললে আমরা খুন করে দিব? মানে আইডিয়াটা এরকম ছিল যে আই কমপ্লিটলি স্পোক এগেইনস্ট হোয়াট ওয়াজ গোয়িং অন। তখন তো অনেক কিছুই চলছে। তো এরপরে এইসব চলতে চলতে আমাকে যে অ্যারেস্ট করলো, বের করে আবার থ্রেট দিয়ে তারপর কত 10 মাস, এই যে 18 মে 2025, এতদিন কিন্তু আমি কাপ্তায়ে নর্মাল চাকরি করছি। হ্যাঁ, অনেক প্রেশার ছিল, যেরকম আমি হলো আজান দিতাম অনেক সময়, সে আজানও দেওয়া যাবে না। তা আমার প্রশ্ন হলো যে বর্তমানে ওরা আবার ইন্টেলিজেন্সের লোক দিয়ে আমার বিরুদ্ধে অনেক ওই চারিত্রিক প্রবলেম শো করানোর চেষ্টা করছে। তো এই যে তখনও এখনও আবার মানে 5 আগস্টের পর 7 আগস্ট যখন আমাকে অ্যারেস্ট করলো, ঠিক 8 আগস্ট যখন ওরা শিওর কিন্তু ডিফেন্স ছাড়া কেউ জানে না যে আমাকে অ্যারেস্ট করা হয়েছে। তার মানে এই শিওরিটির জন্য কি উপায় আছে? ওরা ভিতর থেকে হয় বাইরে জানিয়েছে, অথবা নিজেদের লোকদেরকে দিয়ে, ইন্টেলিজেন্স যারা,
এদেরকে দিয়ে আমার এগেনস্টে প্রোপাগান্ডা ছড়াইছে। কেন? যাতে আমার যে ফলোয়িং বা আমাকে যে মানুষে পছন্দ করছে এই পছন্দ যাতে না থাকে। আর তখন তো আমার কথা বলারও উপায় নেই, কারণ আমার কোনো ডিভাইস নাই, আমার রুমে কোনো টিভি নেই, আমার জানারও উপায় নেই যে বাইরে চলছে কি। তো এই 7 অগস্ট আমাকে অ্যারেস্ট করলো। 8 অগস্ট পিনাকি ভট্টাচার্য একটা পোস্ট দিলেন যে লেফটেন্যান্ট ইন্তেসারকে ছেড়ে দেন। ঠিক তার 1-1.5-2 ঘন্টার মধ্যে এই ধরনের পোস্ট স্টার্ট হয়ে গেলো। এগুলো আমি বের হয়ে দেখেছি যে ওর হলো ক্যারেক্টার খারাপ, 5 বউ, হ্যান ত্যান, মানে যা আছে, মানে অ্যাজ ইফ পৃথিবীর মানুষ সব ধোয়া তুলসী পাতা আর আমি খারাপ, আবার দুনিয়ার যত মেয়ে আছে সব আমার বউ। মানে কি বলবো, ইললজিক্যাল অ্যান্ড মানে আউট অফ দিস ওয়ার্ল্ড ক্লেমস। যাই হোক, সো ওই তখন থেকে শুরু করেছে, তখন আবার বন্ধ হয়ে গেছে যখন ওরা ভেবেছে যে আচ্ছা ফাইন, ওরকে তো যথেষ্ট ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে ফেলেছে, এখন মানুষ হয়তো ওকে আর বিশ্বাস করবে না। এরপরে এই যে আবার 18 তারিখ আমাকে ছাড়লো, তা আমি ছাড়া পেয়ে আমি অনেক জায়গা থেকে কাইন্ড অফ থ্রেট পেয়েছি আমাকে, ইনডিরেক্টলি ডিরেক্টলি। এটা মানুষ আমাকে পছন্দ করে সেফটির জন্য হয়ে থাকুক বলুক, অথবা আমি কোথাও ইঙ্গিত পেয়েছি যে না আসলেই আমাকে ট্র্যাক করা হচ্ছে, এবং এর আগেও আমার ফোন ট্র্যাক করা হয়েছে, এটা তো আমি জানি। সো আই থট যে ফাইন, আমি অনেক দিন চুপ ছিলাম, ইনাফ ইজ ইনাফ। 10 মাস চুপ করেই তো ছিলাম। 10 মাস তো আমি এসে কোনো সাক্ষাৎকারে আসিনি, কোনো ভিডিও দিই নাই। সো মানুষ যদি বলে যে হঠাৎ কেন, বিকজ 10 মাস আমাকে আই স্টেড উইদিন দ্য সিস্টেম অ্যান্ড আই ট্রাই টু ফলো দ্য সিস্টেম। আমি তো মানে সিস্টেমের বিরুদ্ধের লোক ইন দ্যাট সেন্স না যে আমি আমার ডিফেন্সের খারাপ চাই, আমি আমার ডিফেন্স যাতে ইমপ্রুভ হয় এটা চাই। আমাদের 3 বাহিনী যাতে দেশের জন্য কাজ করে এবং আমাদের যেসব রিকোয়ারমেন্ট আমি সেইটা চাই, এবং এখনও চাচ্ছি। আমার এই যে আপনাদের সাথে কথা বলা হোক, আমার ফেসবুক থেকে পোস্ট দেওয়া হোক, এভরিথিং ইজ রিলেটেড যে আমরা কেমনে এই 3 বাহিনীকে ইমপ্রুভ করব। সো এই যে এই কথাবার্তা বলতে পারা, মানুষ যাতে আমার কথাটা শুনতে পারে, এইটা যাতে বন্ধ করা যায়, এইটাও আরেকটা কারণ যে আমার ক্যারেক্টার অ্যাসাসিনেশন। আবার ভিতরের মানুষ যাতে আমার কথা না শুনে সেটার জন্য চাকরি খাওয়া, আবার ভিতরের মানুষের যাতে সাহস না বেড়ে যায় যে ও আচ্ছা এরকম একজন হলো আন্দোলনে চলে গেছিলো ড্রেস পরে, ওর চাকরি থেকে গেল, হায় হায় কী বলে। মানে দিস ইজ অ্যাকচুয়ালি আউটরেজাস যে এরকম একটা ঘটনা করে তার চাকরি থেকে গেল। বাট এখানে একটা বিষয় আছে, আমাদের বুঝতে হবে যে আমার চাকরি 5ই আগস্টের ইস্যুতে ওনারা কিন্তু ডিরেক্টলি খাইতে পারেনি, এই জন্য এতদিন বসায় রাখছে। আই থিঙ্ক এগুলো পুরাটাই প্ল্যান ছিল, যে ওনারা ভাবছে যে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আস্তে করে ইয়ে করবে। তো ওনারা বুঝে নেই যে বের হয়ে আমি আবার খুব ভোকাল হয়ে যাব। তো এটা গেল ওয়ান পার্ট যে কেন আমাকে এখন বের করেছে। আরেকটা পার্ট হলো যে আমি ভিতরেও আই ওয়াজ ট্রাইং টু টিচ পিপল যে হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং। এমন না যে আমি বলছি যে বিদ্রোহ করো, মিউটিনি করো, বিষয়টা এরকম না। বিষয়টা হলো ধরেন আমাদের অডিটস হয় বা অনেক ব্যাড প্র্যাকটিসেস ভিতরে আছে, তো সেগুলো নিয়ে আমি এখন খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছি। আমি আগের মতো আর বেন্ডেবল না। কীরকম, আমার কাছে যেটা রাইট লাগছে আমি রাইট বলছি, রং লাগছে রং বলছি। আমার কথা হলো বাংলাদেশ 2.0, আমার তো চিন্তা এটাই ছিল যে উই হ্যাভ স্টার্টেড, রিস্টার্টেড। তো এই রিস্টার্টেড কিছু আমি ভিতরে দেখছি না, দেখছিলামও না, এখনও দেখছি না। বিকজ আগে যারা ছিল তারাই আছে, যারা সিস্টেম চালাচ্ছিল ওরাই আছে। এখন আপনারা আমাকে একটা জিনিস বলতে পারেন যে 5ই আগস্ট তো হাসিনার বিরোধিতা করেই তাকে সরায় দেওয়া হয়েছে, এই সিনিয়ররাই তো বিরোধিতা করেছে, আপনারা এইটাও বলবেন। কিন্তু সিনিয়ররা তো বিরোধিতা করলো 5ই আগস্টে ঠেকায় পড়ে। ওনাদের যদি বিরোধিতা করতেই হতো ওনারা তো আরও আগে করতো। 5 আগস্ট পর্যন্ত যেতে হলো কেন? এতগুলো বাচ্চা মরলো কেন? তারা ঠেকায় পড়লো কেন? কারণ জুনিয়র অফিসার এবং সৈনিক, এয়ারম্যান, সেলার সবাই কাইন্ড অফ মনে মনে ধরেই রাখছে যে আমাকে যদি রাস্তা নামে আমি ফায়ার করবো না। হ্যাঁ, ম্যাক্সিমাম আমার যতগুলো সৈনিক আছে বলছে স্যার
করবো না। আমার যদি রাস্তায় নামায় বলে ফায়ার করতে, করবো না। আমার জুনিয়র অফিসার যারা আর্মিরও বলছে, স্যার আমি যদি ভিতরে আমাকে আর্মার্ড ভেহিকলে নামায়, ধরেন আমি গেলাম মারতে, আমি নামলাম না, কি করবে? তাই না, কিছু করার আছে? তার মানে কি 5 আগস্টে মানে সেনা বিদ্রোহ যেতে পারতো? 100 বার। এখানে কোনো সন্দেহ আছে? এই 3 জন মিলে ঠেকায় পড়ছিল কেন? কারণ যেই মুহূর্তে ফায়ার বলতো, কিছু গর্ধব আছে এগুলো ফায়ার করেও দিত, কারণ তারা হলো গত 15 বছর ধরে চেটেই আসছে। তাহলে এই চাটা পার্টি ছাড়াও তো ভালো পার্টি আছে, এবং আলহামদুলিল্লাহ গুড পার্ট হলো ভালো পার্টি ম্যাক্সিমাম। তো এরা কি করতো? এরা কি বসে থাকতো? এর মধ্যে ঘাটতারা যেগুলো, এগুলো বলতো, খাড়া তুই মারছস, দাঁড়া তোরে দেখতেছি। আর কয়েকটা পার্টি কী করতো? চুপ করে বসে থাকতো, করবো না, আমি এই পক্ষেও না ওই পক্ষেও না। আর ধরেন এর মধ্যে আমি বাইরে, আমি যদি একটা গুলি খাই, তো আপনার কি ধারণা আমার বন্ধুরা নাই? আমার সিনিয়র নাই যারা আমাকে পছন্দ করে? আমার জুনিয়র নাই যারা আমাকে পছন্দ করে? ওদের মাথায় আসবে না যে আমার একটা অফিসারের গায়ে গুলি চালায় দিছে, আমি কি বসে থাকবো? চিন্তা করছেন? তো এই জিনিসগুলো সব আমাদের সিনিয়ররা কি ব্রেন নাই? তারা তো ঠিকই ভাবতেছে যে আমি যদি এখনও এই হাসিনার কথায় চলি, দেন ইন্টার্ন কি হতো? ফাইনাল আউটকাম একটাই, হাসিনা যাবেই। কিন্তু দিন শেষে ওনারা 3 জনও যেত। 3 বাহিনীর প্রধান। হ্যাঁ, এখানে কোনো সন্দেহ আছে আপনার? আপনি যদি একটা স্বৈরাচারের সাইড নেন এবং পুরা জিনিসটা হলো তার কথায় চলেন, তো আপনি মানুষ মারতেন। তো মানুষ মারার পর কি ভিতরের লোকও চুপ করে বসে থাকতো? একটা লিমিট আছে, প্রত্যেকটা মানুষের একটা লিমিট আছে। হ্যাঁ, আমাদের 15 বছরের সাহস অনেক কমে গিয়েছে, মেরুদণ্ড অনেক ছোট হয়ে গেছে এবং পিছুটান অনেক বেড়ে গিয়েছে। ওই যে বললাম যে গাড়ি পাই, ডিওএইচএসে জায়গা পাই, কিন্তু সেটার একটা মানে লিমিট আছে। মনুষ্যত্ব কিন্তু এই দেশে এখনও কেটে পড়ে নাই, আছে প্রত্যেক অফিসারের মধ্যে আছে, অ্যাটলিস্ট মানে মেজরিটির মধ্যে আছে। বিকজ মেজরিটি কামস ফ্রম গুড ফ্যামিলিজ, তাদের মোরালিটি ভালো। সো দ্যাট ইজ দ্য কেস। আচ্ছা, এখানে একটা প্রশ্ন জাগে যে মানে 3 বাহিনীর প্রধান তারা আসলে যদি শেখ হাসিনাকে না তাড়াতো, তাহলে দেশের সেনা বিদ্রোহ অথবা এমন কিছু একটা হতো। আর না হয় তারা যদি শেখ হাসিনাকে তাড়াতে না পারতো, তাদেরও একটা প্রবলেম হইতো, এমন কিছু কিনা? তারা যদি শেখ হাসিনাকে তাড়াতে না পারতো বলতে কিছু নেই, তারা ঠিকই পারতো। তারা শুধু 5 তারিখ পারতো না, তার আগেও পারতো। কারণ শেখ হাসিনার মেইন পাওয়ারই হলো এই 3 বাহিনী। কারণ এটাই তো সশস্ত্র বাহিনী যাদের সবচেয়ে স্ট্রং হোল্ড আছে, কারণ তাদের কাছে ওয়েপন আছে। সো তাদেরকে যদি মানে শেখ হাসিনাকে যদি তারা ভাগায় না দিত, বিষয়টা এরকম না যে কি বলবো, যে তাকে সরাতে পারতো না, অলওয়েজ পারতো। রাইট রাইট। কিন্তু তারা সরাতে ওই দিন বাধ্য হয়েছে, এবং এই বাধ্যটা যদি না হয়ে ওরা এই বাধ্য হয়েও যদি ওরা না সরাতো, তখন ভিতরের মধ্যে একটা বিশাল বড় ঝামেলা লেগে যেত। হ্যাঁ, মানে ভিতরের জুনিয়র্স এবং সিনিয়ররা, উইথাউট আ ডাউট। আচ্ছা আচ্ছা। মোস্ট সিনিয়র বলতে আমি বুঝাচ্ছি না যে সিনিয়র অফিসাররা, মানে সিনিয়র বলতে আমি বুঝাচ্ছি যে অফিসার্স, জুনিয়র সৈনিক যারা আছে এবং অফিসার্স জুনিয়র যারা। কারণ গ্রাউন্ডে তো তারা কেন মারবে? কাকে মারবে? এরা কারা? এরা তো আমার দেশের লোক, আমার ভাইও তো রাস্তায় ছিল। জি জি। আমার ভাইয়ের এইখানে ছোড়া গুলি, কোমরে ছোড়া গুলি, পায়ে ছোড়া গুলি লেগেছে, ও তো যে বলে না, কিন্তু ও তো ছিল রাস্তায়। তো আপনার কি ধারণা আমার ভাইয়ের মতো অন্যদের ভাই বোন ছিল না? অনেকেরই ভাই বোন ছিল, ইভেন বাবা মাও ছিল। তো আমরা যে কি নিজেদের উপর নিজেরা গুলি চালাবো? ওই কমন সেন্স যাদের নাই ওগুলো ঠিকই চালাইতো, কারণ ওদের ব্রেন খায় ফেলাইছে। কিন্তু ম্যাক্সিমামের ব্রেন এরকম না, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কারণ আপনার বিষয়ে আসি যে আপনার বিষয়ে যে এলিগেশনগুলো মানে দেওয়া হলো, এগুলো আসলে কতটা সত্য? মানে আপনি তো বলেই গেলেন যে নারীর বিষয়ে আপনাকে মানে ষড়যন্ত্র করছে, ধরানোর চেষ্টা করতেছে, বা আপনি এই করছেন সেই করছেন বলে গেছেন, কিন্তু ঘটনাগুলো আসলে সাথে আপনি কতটা জড়িত? ঘটনাগুলো ডিটেলসে আমি যেতে চাই না, কারণ সোফার আমি ডিটেলস বলিনি অনেকগুলো মানুষের সেফটির জন্য।
এখানে আমি একা ইনভলভ না। আমার ধরেন আগে এক ধরনের বিয়ে ছিল এবং সেটা তো একটা ফ্যামিলির সাথেই ছিল। সেই ফ্যামিলিকে ইন্টেলিজেন্সের লোকরা ব্যবহার করে আমার নামে বাজে কথা বলেছে। এবং তার আগে দুঃখজনক হলো আমি এককালে 2022 সালে একটা কাইন্ড অফ প্রেমও করেছি। অনেকেই করে, তবে আমি এটাকে রাইট বলছি না, ইট ওয়াজ মাই ফল্ট। এখন সেইগুলো এনে যদি 5ই আগস্টের মধ্যে ঢুকানো হয়, সেটার এটা কি একই জিনিস? হতেই পারে। একটা মানুষের লাইফে অনেক পার্সোনাল ইস্যুস থাকতেই পারে। আপনি বলেন মানে একটা লোক ধরেন আমার একটা ডিভোর্স হয়েছে, তো এই একটা ডিভোর্সের কারণে ফার্স্ট অফ অল আমার চাকরি চলে যাবে। আর যদি ধরেন চলেও যায়, ধরলাম ঠিক আছে একটা ডিভোর্স দিছি এই জন্য চাকরি চলে যাবে, কী কারণ আল্লাহ জানে। তো সেই কারণে যদি চাকরি চলে যায়, আমি কি এরকম গাধা যে সেই চাকরি চলে যাওয়ার ভয়ে আমি এরকম একটা 15 বছর ধরে একটা যে ডাইনি এটার বিরুদ্ধে যাব? আমার পুরো 14 গোষ্ঠীরে মেরে ফেলাইতো সে যদি না জিততো। এটা আপনার কোনো সন্দেহ আছে? কারণ এর আগে তাই করছে সে। তো একটা মানুষের তো কমন সেন্স আছে, কিন্তু ওই যে ইন্টেলিজেন্সটা হলো কন্টিনিউয়াস একটার পর একটা ফেক অ্যাকাউন্ট বানায় মানুষের মাথার মধ্যে ঠুসতেছে এবং মানুষ তো বুঝতেছে না যে ও আচ্ছা। কারণ ডিফেন্সের একটা সিস্টেম আছে, বাইরের ল এতটা স্ট্রং না যেটা ডিফেন্সের ল স্ট্রং। ডিফেন্সে কিন্তু আমাকে বের করার পিছে 2টা কারণ হইতে পারে, আইদার হলো কোর্ট মার্শাল, অথবা বোর্ড অফ ইনকোয়ারিতে কোনো একটা ফাইন্ডিং, অথবা আমাকে ডিরেক্ট ডিসমিসাল উইথাউট এনি ক্লজ, যেটা অলরেডি করেছে আমাকে, যেটা এখন নৌপ্রবিধানের হিসাবে যে ডিসমিসাল করেছে এটা কিন্তু কোনো কারণ দেয় নাই, কোনো ধরনের কারণ দর্শায় নেই। কারণ ওই আমাদের যে নৌপ্রবিধান ওখানে একটা অংশ আছে যে ডিসমিসাল আন্ডার এনি রিজন, ঠিক আছে? তো এটা হলো আমার যদি চিফ ভাবে যে ওরা আমি ডিসমিস করতে চাই, ওনার কারণও দিতে হবে না, তো ওই কারণে দিছে। তো আপনি আমাকে বলেন, যদি আমার চারিত্রিক সমস্যা ছিল এবং এতগুলোই প্রোভেন, তাহলে উনি সেটা কেন আমাকে কোর্ট মার্শাল করলো না? ওই ফাইন্ডিং কই? ওই রিপোর্টগুলো কই? এই যে এতজন এসে বলে আপনার নামে তো অনেক কিছু শুনেছেনই ভাই, একটা কাগজ দেন। এটাই। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে একটা ভিডিও করলেন, যেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা বা আলোচনা 5ই আগস্টে, সম্ভবত আপনি 4ই আগস্ট রাতে করেছেন, পরে আপনি ছেড়েছেন, কিন্তু ওই সময় কেন? আগে তো আপনি প্রতিবাদ করেন না, আগে তো আপনি আন্দোলনের সম্মতি জানান না, কিন্তু ওই সময়টাতে কেন করলেন? হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং পার্ট। সেটার জন্য একটু পিছিয়ে যেতে হবে। 15 জুলাই 15 জুলাই আমাকে একটা স্বাস্থ্যের বন্ধু বলছে যে আমার বন্ধুদেরকে মারছে, দেখ মেয়েদের গায়ে হাত তুলতেছে। তা আমি তখন বললাম যে দেখ, তুই যে সিস্টেম বসাইছস বা তোরা যে সিস্টেমকে সাপোর্ট করতেছিলি, সেই সিস্টেমই আজকে এসে তোদের বিরুদ্ধে স্বৈরাচারী করতেছে, এবং তোরা এখনও কিন্তু সিস্টেমের বিরুদ্ধে যাসনি। তোরা কি চাইতেছিস? কোটার তোরা কোটা নিয়ে আন্দোলন করতেছিস, সিস্টেমের বিরুদ্ধে কিন্তু আন্দোলন করতেছিস না। সো এই জন্য আই এম নট ইন্টারেস্টেড। কারণ তোরা যে স্বৈরাচারীকে বসাইছিস, ওই স্বৈরাচারী তোদের সাথে স্বৈরাচার খাটাচ্ছে। তো এটা বলে আমি বললাম আচ্ছা তুই ঢাকায় চলে মাথা ঠান্ডা কর, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। তখন আমি কিন্তু ইনভলভ না, আমি তখন ঢাকায় সুন্দর ঘুরে বেড়াচ্ছি, চাকরি করছি। তো এরপরে কি হলো, এই যে 16 তারিখ তো আবু সাইদকে মেরে ফেললো। তো আমি তখনই ভাবতেছি যে একটা ছেলে এরকম দাঁড়ায় আছে, তাকে ছোট্ট একটা রেঞ্জ থেকে মেরে ফেললো, হোয়াট নুইসেন্স ইজ দিস। এরপরে দেখলাম 17 তারিখ, তারপর 18 তারিখ, এর মধ্যে দেখি ডিওএইচএসে ঢুকে গেল। দিস ইজ লাইক অবনক্সিয়াস যে তুমি ছাত্রলীগ পুলিশ ঢুকো, র্যাব ঢুকো, ডিফেন্স ফোর্সেস ঢুকো, ছাত্রলীগ ঢুকে যাচ্ছে হাতের মধ্যে দাও কুড়াল নিয়ে। দেশের কী অবস্থা, আমাদের কী অবস্থা, ডিফেন্স ফোর্সেসের কী অবস্থা? আমরা চুপ করে বসে আছি যে একটা আমি কালকে তো আমিও রিটায়ারমেন্টে যাব, তাই না? আমার বাবা রিটায়ার হয়েছে, আমার বন্ধুদের বাবা রিটায়ার হয়েছে। তো এটা তো ওদের থাকার জায়গা, ওদের বাচ্চা কাচ্চা আছে, ওদের ফ্যামিলি আছে। তো ওই জায়গাটা তো ডিফেন্স অফিসারদেরকেই নিয়ে, সেই জায়গাও সেফ না, আর কিছুই তো সেফ না। আমি যদি এরকম একটা স্পটও সেফ না থাকে, তাহলে আপনি বুঝেন শহরের ভিতর কি হচ্ছে, যেখানে কোনো সেফটি নাই। ওটা তো অনেক সেফ জায়গা।
দ্যাটস ওয়েন আই ওয়াজ লাইক, মানে ওদের সাহস বাড়তে বাড়তে এমন লেভেলে চলে গিয়েছে যে তারা আসলে নিজেদেরকে ভাবছে কি যে আমাদেরকে হারানোর কোনো উপায় নেই, উই আর আনস্টপেবল। এক্স্যাক্টলি, অ্যান্ড দ্যাটস ওয়েন আই থট যে ফাইন ভাইয়া, তোমরা আনস্টপেবল, লেটস সি, এটাকে যদি ইনশাল্লাহ আরও সুন্দর নাড়ানো যায় তাহলে তো আরও ভালো। এখন আমি তো তখন ভিতরের লোক, আমি তো বাইরে এসে কিছু করতে পারবো না। আমি কি করা স্টার্ট করলাম, আমি বিভিন্ন এলাকায় কল দেওয়া স্টার্ট করলাম। কীরকম, ধরেন আমার তো বন্ধু বান্ধব আছে বিভিন্ন জায়গায়, ওদেরকে বলছি তোরা জাস্ট চালায় যা চালাইতেছিস চালায় যা। ওরা কিন্তু স্টুডেন্ট না, ওরা এক একজন চাকরি করে, যেমন কেউ হলো মাটি কাটায় থাকে, কেউ ইসিবি, কেউ হলো থাকে আপনার এই মুরাদপুর ওই ইয়েতে, কুমিল্লা, হ্যাঁ, তারপর ধরেন বগুড়ায় আছে ফ্রেন্ড, চিটাগংয়ে আছে, ঢাকার যে মোহাম্মদপুর থেকে শুরু করে আপনার বিভিন্ন জায়গায় আছে। তো যতজনকে পারছি আমি কল দিছি, এবং দরকার পড়ে আমি বলছি যে তুই এসে দেখা কর, লেটস টক অ্যাবাউট দিস। কেন? কারণ আজকে যদি আমাদেরকে চুপ করায় দেয়, মানে মোটামুটি শিওর যে এরকম কেলেঙ্কারির পর যদি আমরা চুপ হয়ে যাই, তাহলে আগামী যতদিন না হাসিনা মারা না যেত, হয়তো আর সরানো যেত না। তো এই জিনিসটা আরও মানে মানে আমার যে রাগ, এটাকে আরও জ্বালায় ফেললো কবে? 24 তারিখ আমি বসে আছি বেইজে, আমাদের হাজি মহসিন বেইজে। হঠাৎ করে শুনলাম যে আজকে বলে মিলাদ মাহফিল ডেকেছে, এবং সব বাহিনীর তরফ থেকে। ঠিক আছে, গেলাম। এই যে 24 তারিখ পর্যন্ত কিন্তু মানুষ মরে নাই এমন না, মরছে কিন্তু, আমরা সবাই জানি। এই মরার পরেও সেই 24 তারিখ আবার মানে এমন মিলাদ হইল যে হাসিনার ফ্যামিলি হলো ধোয়া তুলসী পাতা, ওরা হলো সব জান্নাতবাসী, আল্লাহ হাসিনাকে জান্নাতে পাঠাও, হাসিনার বাবাকে জান্নাতে পাঠাও, এই চলতেছে ঢাকা ক্যান্টনমেন্ট। হ্যাঁ, তা আমি, দিস ওয়াজ মাই ক্রসিং লিমিট। আমি বুঝছি যে নাও কিছু একটা করতেই হবে। এইটাও যদি ছেড়ে দেওয়া হয়, মানে দিস ইজ মানে কি বলবো, পিনাকেল অফ দ্য লিমিটস। এই চিন্তা করে আমি আবার মানে ভিতরে তৎপর হলাম যে না, উই হ্যাভ টু ডু সামথিং। দেন চিন্তা করা স্টার্ট করলাম কি করা যায়। এই কি করা যায় থেকে মাথায় আসলো, মানে অনেকের সাথে তো কথা বললাম, সবাই কিছু একটা করতে চাচ্ছে, অ্যাটলিস্ট জুনিয়র লেভেল, কিন্তু কারো আপনাদের ইয়ের, হ্যাঁ, ডিফেন্সের মধ্যে কিছু করতে চাচ্ছে। হ্যাঁ, সবাই রেগে যাচ্ছে। তো মানে আমাদের ডিফেন্সের নাম খারাপ হচ্ছে না? হ্যাঁ, সময়টা কিন্তু 24 জুলাই। ইয়েস, তার মানে 5 আগস্টের অনেক আগে। ইয়েস, আচ্ছা। এবং 24 জুলাইয়ের পরপরই ওই সময় আরও খেপে গেছে অনেক লোক, ইনক্লুডিং মি, যে কি করতেছে। তারপরে যে শুরু হলো না, অনেকে আবার কালো ইয়ে ঝুলানো স্টার্ট করছে আগেই, কিন্তু আপনার অগাস্ট হওয়ার আগেই অনেকে কালো ঝুলাইতেছে, বুঝতেছেন? আপনাদের অফিসের ভিতরেই, শরীরের ভিতরেই। আচ্ছা, ওই যে বলে দিছে, ওই যে হাসিনা একবার যে কালো শাড়ি পরে আসলো না, জি জি, ওই সময়ের মধ্যেই যে পারলে সবাই এখন পারলে কালো পাঞ্জাবি পরে ঘুরে, এমন একটা অবস্থা। তো এগুলো তো মানে বাইরের মানুষের মনে হতে পারে যে এগুলোতে আমরা সবাই সাই দিছি, বিষয়টা এরকম না। ওটা বাইরের মানুষ যেমন খেপতেছিল, ভিতরের মানুষও খেপতেছিল। তারা ভাবছিল যে হোয়াট ইজ গোয়িং অন, যে একটা লিমিট আছে। তো তখন অনেকেই ভাবছিল যে আচ্ছা কি করা যায়। এটা কি 3 বাহিনীর মধ্যেই সবাই? হ্যাঁ, জুনিয়র লেভেলে এমন কেউ নাই ওই সময় যে তারা হলো খুব এটার পক্ষে ছিল, আমি অ্যাটলিস্ট দেখি নাই। সিনিয়ররা হয়তো চুপ করে ছিল, আর সিনিয়রদের সাথে আমার তো কথা হওয়ারও সুযোগ নেই, কারণ সব তো অনেক সিনিয়র। আমি তো লেফটেন্যান্ট, মানে আর্মির ক্যাপ্টেনের সমান। যাই হোক, তো এইসব দেখতে দেখতে তখন আমি ভাবলাম যে, তো অনেককে জিজ্ঞেস করলাম যে আচ্ছা চল তাহলে একসাথে কিছু করি, এটাতে তো কেউ আসবে না। তো সবার কথা হলো তোর যদি এত ইচ্ছা তুই কর কিছু। তো যখন এটা বলছে আমি ভাবছি যে মানে ওরা ফাইজলামি করেই বলছে, কারণ অবভিয়াসলি নর্মালি আপনি চিন্তা করেন একটা মানুষের একজনের এই সাহসটা, মানে ইটস নট নর্মাল, ঠিক আছে? কিন্তু ওই যে আমার তখন তো জেদ উঠে গিয়েছে, তার উপর আব্বু মারা গেল 13 জুলাই, জাস্ট কিছুদিন আগে মারা গেছে। আব্বু বীর প্রতীক ছিল, আমার সারা জীবন ইচ্ছা ছিল যে আব্বুকে ট্যাকেল দেওয়ার মতো কিছু একটা করতে হবে। এই যে সুযোগ আমার মাথায় চলে আসলো, না আমি কিছু একটা করব, যদি কাউকে না নিয়ে করতে পারি একাই করব।
এই একা করব থেকে শুরু হলো যে কি করা যায়, এই নিয়ে আমি 27 জুলাই মোটামুটি একটা প্ল্যান সেট করে ফেললাম। তখন থেকে ওই যে আমি যে 5 আগস্ট বা 4 আগস্ট রাত্রেবেলা যে স্পিচটা দিয়েছি ওটা আমি 27 জুলাই থেকে মোটামুটি লিখছিলাম যে এরকমভাবে মানুষকে ডাক দেই, তারপর হয়তো কিছু একটা হবে। তারপর 30 জুলাই আমি চিন্তা করলাম যে ওই দিনই ঘটায় দিই, ওই ভিডিওটা ওই দিনই ছেড়ে দিই। পরে আমার কিছু বন্ধু বান্ধব এসে আমাকে আটকালো। তারপর 1 তারিখ আবার চেষ্টা করলাম, এরপরও হয় নাই কোনো একটা কারণে। তারপর 3 তারিখ আমি একদম মোটামুটি শিওর যে না, টু মাচ, অনেক হয়ে যাচ্ছে। কিন্তু ওয়েট করলাম, কারণ ওই দিন 3 তারিখে আবার সবাই বললো যে 4 তারিখ অনেকেই নেমে যাবে। তা আমি ভাবলাম হয়তো 4 তারিখ নেমে গেলে সব ঠান্ডা হবে। তারপর তো 4 তারিখ দেখলাম যে নেমে এরপরও মানুষ মারা হয়েছে, 4 তারিখও অনেক মানুষ মারছে। দিস ইজ ওয়েন আই ওয়াজ লাইক না, তার মানে ওইভাবেও থামতেছে না। এর মধ্যে আবার ডাক চলে আসলো যে মার্চ টু ঢাকা। তখন আমি চিন্তা করলাম ইস্পার বা উস্পার, টু মাচ। দেখি ডিফেন্সের তো কেউ কিছু বলতেছে না, পাবলিকলি। 3 তারিখ হয়তো একটা মিটিং হয়েছে, তো মিটিং হওয়ার পরও তো 4 তারিখ কত কিছু হইলো, কেউ তো আটকাতে পারলো না, তাই না? তো তখন আমি ভাবলাম যে যখন মার্চ টু ঢাকা হচ্ছে, আমি যে প্ল্যানটা করেছিলাম সেটা করে ফেলি। কেন? এই 5 তারিখে যাতে ফাইনাল হয় আমরা মরবো, অথবা এটারে ভাগাবো, অথবা মেরে মরবো, দুইটার একটা। এই করে আমি আমার প্ল্যানটা করলাম। এরপর তো আল্লাহর রহমত, আমি তো ধরে নিয়েছিলাম গেছি। আমি তো 5 তারিখ যখন সকালবেলা বেরোয় গেছি, আমি তো 8টার সময় বেরোয় গেছি। আপনার কি ধারণা আমি মাথায় বসে ধরে রেখেছিলাম যে আমি বেঁচে ফিরবো? ড্রেস পরে বের হচ্ছি রাস্তায়, হয়তো না একাই ছিলাম প্রথম দিকে। আমি যখন 9:45 আমি মিরপুর 12তে, কেউ নাই রাস্তায়, পুরা একা। কারণ আমার কারোর সাথে আমি যে ফোনটা চালাবো এরকমও অবস্থা নেই। কাকে ট্রাস্ট করব, কাকে ডাকবো? বন্ধু বান্ধব আছে, কিন্তু আমার তো ট্র্যাক্ট হচ্ছি, এবং আমি যে কাউকে ডাকবো সেও তো ফেসে যাবে, কারণ আমি তো জানি না যে হাসিনা চলে যাচ্ছে। সো তখনও আমার মাথায় ছিল হয়তো আমি বাঁচবো না। কিন্তু বাঁচি বা না বাঁচি, আমার টার্গেট একটাই ছিল যে আজকে হয় ওই যে মরবো অথবা মেরে মরবো, দুইটার একটা। আচ্ছা, তো শেখ হাসিনা আসলে পালালো কেন, বা তাকে পালাতে দেওয়া হলো কেন? এটা তো একটা বড় প্রশ্ন। এটা বড় প্রশ্ন, কিন্তু এখানে দুটা জিনিস ইন্টারেস্টিং। কিরকম? আপনি যদি বলেন আমাকে যে শেখ হাসিনাকে ওই দিন যদি শেষ করে দেওয়া হতো তাহলে কি ভালো হতো, এটা একটা প্রথম প্রশ্ন আমার মনে হয়। তো আমি বলবো যে না, যদিও আমরা সবাই তাই চেয়েছিলাম, আমি তখন তাই চেয়েছি যে এটারে আজকেই শেষ করে দেওয়া হোক। কিন্তু আলহামদুলিল্লাহ, যে বলে না আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমি এখন ভাবছি যে হাসিনাকে যদি ওই দিন মেরে ফেলা হতো, তাহলে এই যে এরপরে যে কন্টিনিউ যা হলো দেশে, এগুলো কিন্তু আইদার ওয়ে চান্সেস আর হতো। কারণ হাসিনা কিন্তু মেইন প্রবলেম না, মেইন প্রবলেম তার শাখা প্রশাখা, যাকে দিয়ে এতদিন যা করিয়েছে, ওগুলো কিন্তু সবই আছে, একদম জায়গা মতো আছে এখনও। তো এরা তো থাকতো, আমলা বাহিনী, পুলিশ বাহিনী, আমাদের ডিফেন্সের মধ্যে যে বাহিনী, এই বাহিনীগুলো কেন বলছি যে স্পেসিফিক যারা, নট অল, স্পেসিফিক যারা হাসিনাপন্থী, তো ওরা তো থেকে যেত। তখন আপনি কাকে দোষ দিতেন? এখন আপনি হাসিনা দেশের বাইরে বসে বসে প্যাচাল পারতেছে, অনেক কিছু করছে, আপনি বলতেছেন হাসিনা করাচ্ছে। ওকে মেরে ফেললে কি করতেন? তখন কাকে ধরতেন? তো যে ইনিশিয়াল যে একটা দোষারোপ দেওয়া, বা আমি যে ব্লেম শিফট যেটাকে বলে, এই ব্লেম শিফটের জন্য তার থাকা একটা ভালো জিনিস হয়েছে। কারণ এখন এসে আমরা বুঝতেছি যে আসলে হাসিনা মেইন ইস্যু না, সেও প্রবলেম। সেই ধরেন সর্দার, চোর ডাকাতদের সর্দার, কিন্তু ডাকাত বাহিনী তো এখন আছে। এটা আমরা এখন এসে বুঝতেছি। বাট ওই যে সেই সময় যখন মানুষ যেখানে যাকে পাচ্ছে মেরে ফেলছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, যে যার মতো যা ইচ্ছা করছে, ওটার দোষ দেওয়ার তো একটা আমার শিফটিং একটা পার্টিকেল লাগতো বা পার্সন লাগতো। এই ব্যক্তিটা হলো হাসিনা। সো
আপনি যদি বলেন যে মানে হাসিনা নিয়ে যে প্রশ্নটা, যে তাকে ভাগায় দেওয়া হয়েছে, এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে, কি সমাচার, আমি বলবো আলহামদুলিল্লাহ, যা হয় ভালোর জন্য হয়। আচ্ছা, তো এখন আপনাকে তো চেক করা হয়েছে বা আপনি এখন চাকরিচ্যুত যেটাই বলি না কেন, হ্যাঁ, তো এখানে তো সমাধান নাকি আরো কোনো ঝামেলা আছে, বা এখন আপনি কেমন আছেন? আপনাকে কোনো হুমকি দামকি দেওয়া বা আপনার কোনো, যতটুকু জানি আপনাদের বাহিনীতে তো ফিরে যাওয়ার মতো বা কোনো কেস করার নিয়ম নাই, আপনার চাকরি চলে গেল, তো এখন কি করছেন? বা আপনাকে কোনো দোষারোপ বা কোনো হুমকি দুমকি দেওয়া হচ্ছে কিনা, বা কেন বা দেওয়া হবে? আমাকে দোষারোপ হুমকি ধমকি দিবে না এখন, কারণ মাথায় ওটুক সেন্স ওদের আছে যে এখন যদি আমাকে ডিরেক্ট হুমকি দেয় আমি তো চুপ করে বসে থাকবো না। অ্যাটলিস্ট তো এতদিনে এইটুক বুঝাই দিয়েছি ওদেরকে, এবং এই জন্যেই আমি এসেছি। অনেকে বলতে পারে যে ও হলো কি চাচ্ছে, মানে পাবলিক আসতেছে একটু ফেম কুড়াচ্ছে, বিষয়টা এরকম না। বিষয়টা ওদের কাছে একটা উত্তর দেওয়া যে তোমরা কিছু করো, আমি চুপ করে বসে থাকবো না। এই একটা কারণেই আমি হলো কন্টিনিউয়াস, এবং আমি কথা বলতে থাকবো। আমার মাথায় এতদিন ওরা চাপা দিয়ে যা যা বন্ধ করা ছিল সব আমি বলবো, একটা একটা করে বলবো, আস্তে আস্তে বলবো। কেন বলবো? কারণ এটা আমি 3 বাহিনীর ক্ষতি চাই না। আমি 3 বাহিনীর যেসব মানে ক্যান্সার আছে এগুলো যাতে আস্তে আস্তে চুপ হয়ে যায়, এদেরকে চুপ করাতে চাই, যাতে 3 বাহিনীর ক্ষতি আর না হয়। এবং 3 বাহিনী হলো আমাদের সবচেয়ে বড় রিসোর্স বাংলাদেশের। আমি তো এইটার বেইজ্জতিও করব না। কেন করব? তারা তো আমাদের অনার, আমাদের গৌরব। কিন্তু এই গৌরব যাতে নষ্ট না করতে পারে, ঠিক আছে? যেমন গত 15 বছর ধরে হাসিনা একটা সিস্টেম সেট করে দিয়েছে যে ডিফেন্সের লোকরা যত সিনিয়র হবে তারা ভাবা স্টার্ট করবে নিজেকে নিয়ে, যেখানে চাকরির কাজটাই হলো দেশকে নিয়ে ভাবা। আপনি চিন্তা করেন, ডিফেন্স একটা ভলান্টারি ফোর্স, আপনি জয়েন করছেন স্বেচ্ছায়, আপনি সব দেখে জয়েন করছেন যে এটার এত টাকা আপনাকে বেতন হিসাবে দেয়, এই সব দেখে জয়েন করছেন। ঢুকার পর আপনার মাথায় কেন ঘুরবে যে আমার বেতন এত কম কেন? আমি কি এই বেতনের জন্য ঢুকার কথা না। ডিফেন্স ফোর্সে যদি ঢুকতে চাই আমার 2টা কারণই হবে। একটা হলো সম্মান, আরেকটা কি, এই সম্মানটা কেন পাচ্ছি? কারণ আমি দেশের জন্য মরতে রাজি। তো এইখানে আমার বেতন কোত্থেকে আসলো? বেতন তো সাবসিডিয়ারি ফাইন, আমাকে চলতে হবে, এই জন্য দেওয়া হচ্ছে। বাট বেতন শুড নট বি ইয়োর ফার্স্ট কনসার্ন। ইয়োর ফার্স্ট কনসার্ন শুড বি যে আমার দেশের যে অস্ত্র এগুলো মডার্ন না কেন, আমরা যেভাবে যুদ্ধক্ষেত্রতে যাব সেটার জন্য কি আমরা প্রস্তুত? দিস উইল বি আওয়ার ফার্স্ট কনসার্ন। এগুলো নিয়ে কিন্তু খুব একটা কথা হয় না, এবং পাবলিকলি এসেও যে আমরা এটা বুঝাবো, আমরা অনার বুঝাই, হ্যাঁ আমরা সম্মানিত, হ্যান ত্যান, কিন্তু আমরা পাবলিক ডিসকোর্সে এরকম কোনো সিচুয়েশন হয়েছে যেখানে একটা অফিসার এসে বলছে যে লেটস টক অ্যাবাউট দিস, উই নিড মোর ফান্ডিং, আমাদের আরও ফান্ড দরকার, আমাদের বিভিন্ন ফান্ডিংয়ের ক্ষেত্রে এই মানে টপিক রাখা উচিত যার মধ্যে আমি টাকা ঢেলে আমার এই জায়গাটা বেটার করব, ওই জায়গাটা বেটার করব। আমি স্পেসিফিকলি বলছি না কারণ আমার বলা উচিত হবে না, বাট পয়েন্টটা হলো এইটা যে আমরা ডিসকাস করছি খুবই ইউজলেস এবং ডিফেন্সের কাজ যেগুলো না সেগুলো নিয়ে। আমরা মেইন জিনিস নিয়ে ডিসকাস করছি না যে আমরা কি যুদ্ধের জন্য রেডি, প্রস্তুত, কি করছি সেটা নিয়ে আমরা। এবং সেটা শুধু হায়ার আপার এশেলনের কাজ না, সেটা ডিফেন্সের সৈনিক থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত সবার মাথায় এটা ঘোরার কথা। কিন্তু এটা দেখানো হয় কি এটা সিনিয়ররা চিন্তা করবে না, এটা প্রত্যেক ইউজার তো ভাই জুনিয়ররা ইউজার, তাদের থেকে আপনি জানবেন যে আমার এটা নাই কেন। কয়বার জিজ্ঞেস করা হয় কে ভালো আছো, তোমার মন ভালো না খারাপ, তুমি কি চাও, ঠিক আছে কি চাও এটাও জানতে হবে। কিন্তু এই কি চাওয়ার মধ্যে এই ইমপ্রুভমেন্টটা মেন্টালি ঢুকানো হচ্ছে না। হ্যাঁ, এবং যাচ্ছিল না, চলে গিয়েছিল। অনেকেই জানে না এখন, তারা তো আর আত্মপ্রকাশ করে নাই, কিন্তু আপনার 3 তারিখ থেকে অনেক অফিসার আর্মি নেভি এয়ারফোর্স, অনেক সৈনিক আর্মি নেভি এয়ারফোর্স, এরা অলরেডি সিভিল ড্রেসে রাস্তায় ছিল। এটা অনেকেই জানে না। মানে আলহামদুলিল্লাহ
আমরা যে এরকম দেশপ্রেমিক অফিসার আর সৈনিক ভিতরে আছে, এটা আমাদের দেশের জন্য একটা পাওয়া। এবং মজার ঘটনা হলো এরা আবার খুব ধর্মপ্রাণ। এই যেই ব্যক্তিগুলো রাস্তায় নেমেছে না, এরা দেখবেন ম্যাক্সিমামের মানে, যদি আমি সাইড করছি না, দাড়ি ছাড়া লোকও ছিল, আবার দাড়িওয়ালাও ছিল। এরা কি করতো, অফিস আওয়ার শেষ সুযোগ পেত, টাস করে আস্তে করে বের হয়ে দেখবেন মিরপুর 10 অথবা ইসিবি চত্বর। এই যে এত মানুষ, এর মধ্যে কিন্তু এরাও ছিল। এবং 5ই আগস্টে আমি যখন মিরপুর 10 ক্রস করে ড্রেস পরে যাচ্ছি, এরপর অনেক সৈনিক এসে আমাকে বলে, স্যার আমি হলো আর্মির এভিয়েশনের, আপনার সাথে একটা ছবি তুলি। আমি বললাম, ভাই তোমরাও বাইরে? বললো, স্যার কী করবো, ড্রেস পরে তো আপনার মতো বের হতে পারি না, কিন্তু আছি তো জনগণের পাশে, এরা তো আমাদেরই ভাই। তো আমি মানে রিসেন্টলি অনেক ব্যক্তি হলো আর্মি, নেভি, এয়ারফোর্সের বিরুদ্ধে রাগ দেখানোর চেষ্টা করেছে। রাগ দেখানোর কিচ্ছু নেই। রাগ কিছু গোষ্ঠী, এই ডিফেন্সের মধ্যে কিছু গোষ্ঠীর উপর উঠা উচিত, যারা মোস্টলি আপার এশেলনের। কারণ তারা হলো লোদেরকে নষ্ট করে দেয়, করাপ্ট করে দেয় যখন তারা বড় হতে থাকে, এই উপরেরগুলা। কিন্তু অরিজিনালি ম্যাক্সিমাম আলহামদুলিল্লাহ তারা জনগণের সাথে ছিল, আছে এবং ইনশাআল্লাহ থাকবে।